হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, প্রত্যেকে সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ইতিহাস বিষয় নিয়ে। ডব্লিউবিসিএস পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ইতিহাস, এবং প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইতিহাসে 50 নম্বর ধার্য করা আছে। সেই 50 নম্বরকে আমাদের পাবলিক সার্ভিস কমিশন দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা অংশ ইন্ডিয়ান হিস্ট্রি নামে 25 নম্বর, আরেকটা অংশ বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের জাতীয় সংগ্রাম, 25 নম্বর। মেইন এক্সামের জন্য ইতিহাসে ধার্য করা আছে 100 নম্বর। সেখানে সিলেবাসে বলা আছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এবার কতগুলো জায়গায় স্ট্র্যাটেজিক্যাল ভুল হয়, আমি সেই স্ট্র্যাটেজিক্যাল ভুলের কথাটা একটু আগে বলে দিই। যখন তোমরা প্রিপারেশান নিচ্ছ ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য, সেখানে ইতিহাসের ক্ষেত্রে প্রিলিমিনারি আর মেইন এক্সামে প্রিপারেশানটাকে কখনো আলাদাভাবে দেখবে না। দুটো প্রস্তুতি একসাথেই চলবে। কেন? কারণ দেখো, যে টপিকগুলো তোমাকে পড়তে হবে প্রিলিমসের জন্য, সেই একই টপিক থেকে কিন্তু মেইন পরীক্ষাতেও প্রশ্ন আসে। তাহলে টপিক যদি একই হয়, একটা বিষয়ের জন্য তুমি দুবার কেন পড়বে? সাপোজ যদি একটা কথা বলি যে 1857 সালের মহাবিদ্রোহ, মহাবিদ্রোহ থেকে আমাদের প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রশ্ন আসছে, মেইন এক্সামেও আসছে। শুধু প্রশ্নের প্যাটার্নটা আলাদা। বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো, যদি একদিকে তুমি প্রিলিমসের প্রশ্নপত্র আরেকদিকে মেইনের প্রশ্নপত্র রাখো, দেখবে যে প্রিলিমিনারি পরীক্ষায় মূলত খুব তথ্যের উপর জোর দেওয়া হয়। অর্থাৎ কোনো একটা বই দিয়ে বলছে কার লেখা সেটা জানতে চাওয়া হচ্ছে, কখনো বা কোনো সাল জানতে চাইছে, চুক্তিটা কাদের মধ্যে হয়েছে, যুদ্ধটা কাদের মধ্যে হয়েছে, এই ধরনের। আর মেইন এক্সামের ক্ষেত্রেও এই ধরনের তথ্য তোমার কাছে জানতে চাওয়া হয়, তবে সেখানে তথ্যের সাথে সাথে কিন্তু কিছু ব্যাখ্যামূলক ব্যাপারও থাকে। কিছু স্টেটমেন্ট দিয়ে তোমাকে বলা হচ্ছে যে নিচের কোনটি বৌদ্ধ ধর্ম সম্পর্কে সঠিক তথ্য নয়, সঠিক বক্তব্য নয়। তার মানে তুমি বুদ্ধিজম সম্পর্কে প্রচুর ইনফরমেশন মুখস্থ করলে, যেখানে বুদ্ধিজমের যা কিছু দরকার হয়, কোথায় বুদ্ধদেব জন্মেছেন, কত সালে বৌদ্ধ সম্মেলনগুলো কোথায় হয়েছে, ঠিক আছে, সেগুলো তো দরকার। কিন্তু তার সাথে সাথে বৌদ্ধ ধর্মের যে ফিলোসফি, সেই ফিলোসফিটা সম্পর্কে একটু বেসিক নলেজ কিন্তু তোমায় রাখতে হবে। সেটা ঠিক মুখস্থ করে হবে না, সেটা কিন্তু বুঝতে হবে। তবে তুমি মেইন এক্সামে এই ধরনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে ঠিকভাবে। আবার দেখবে মেইন এক্সামে ইদানিংকালে অ্যাসারশন রিজনিং প্রশ্ন এসছে, যেটা মূলত ইউপিএসসি পরীক্ষাতেই আসে। প্রিলিমিনারি পরীক্ষায় ইউপিএসসি, সেটা কিন্তু আমাদের ডব্লিউবিসিএস মেইন এক্সামে আসছে। তার সঙ্গে তো কালাম ম্যাচিং আছেই। বাঁ দিকে চারজন গভর্নর জেনারেলের নাম দিয়ে দিল, আর ডান দিকে তাদের কার্যকাল দিয়ে বলছে কালাম এর সাথে কালাম বি ম্যাচ করতে। সুতরাং মেন পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নটা একটু বুঝে অ্যান্সার করার বিষয় রয়েছে, এবং একটু জটিল, কঠিন বলবো না, একটু জটিল। ফলে আমি তোমাদেরকে সাজেস্ট করব, যখন একটা টপিক তুমি পড়ছো, সেই টপিকটার ওপর জোর দাও। পরীক্ষাটা পরের বিষয়। অর্থাৎ তুমি 1857 মহাবিদ্রোহ যখন পড়ছো, 1857 মহাবিদ্রোহ থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে সেটা পরে ভাববে, আগে পুরো টপিকটাকে কভার করো, বিভিন্ন দিক থেকে বিষয়টা বুঝে নাও, মহাবিদ্রোহটা কি কি বৃত্তান্ত, ইত্যাদি ইত্যাদি। এইবার সেখান থেকে টোটাল একটা স্টাডি ম্যাটেরিয়ালস তোমার কাছে তৈরি হয়ে গেল। তুমি নিজেই এবার রিয়েলাইজ করতে পারবে যে প্রিলিমিনারিতে আমাকে কি জিজ্ঞাসা করতে পারে, মেইন এক্সামে আমাকে কি জিজ্ঞাসা করতে পারে। তার মানে একটা টপিক, সেই টপিকটা পড়বো একবার, সেখান থেকে প্রশ্ন আসবে আমাদের দুবার। আর একটা বিষয় ভুল হয়, বিশেষ করে মেইন এক্সামের ক্ষেত্রে আমি অনেককে বলতে শুনেছি যে এখানে তো আইএনএম থেকেই বেশি প্রশ্ন আসছে, তাহলে ওটাকেই গুরুত্ব দিয়ে পড়ি। একটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে না, গুরুত্ব সব ক্ষেত্রেই থাকবে, সেটা আইএনএম বা ইন্ডিয়ান হিস্ট্রি বলে নয়। বিশেষ করে তোমার সিলেবাসে কিন্তু উল্লেখ করা আছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। সুতরাং তুমি আইএনএমকে বেশি গুরুত্ব দিচ্ছ, ইন্ডিয়ান হিস্ট্রিকে গুরুত্ব দিচ্ছ না। এবার আমি যদি ধরে নিই ইন্ডিয়ান হিস্ট্রি থেকে দুটো প্রশ্ন তোমাকে ছেড়ে আসতে হলো,
একটা বুঝতেই পারছো, চাকরির পরীক্ষাতে দুটো প্রশ্ন ছেড়ে আসা কিন্তু খুব বড় ব্যাপার। সুতরাং সমান গুরুত্ব দিয়ে পড়ো, কোনোটা কম গুরুত্ব বেশি গুরুত্ব ব্যাপার নয়। তোমার সিলেবাস যা রয়েছে তাতে পুরো ভারতবর্ষের ইতিহাসটাই রয়েছে তোমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। এবার তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, এমসিকিউ চর্চা করবে, সেখানে তুমি নিজেই বুঝতে পারবে যে কতগুলো পারছো কতগুলো পারছো না, নিজের প্রিপারেশন কোন জায়গায় দাঁড়িয়ে আছে ইভ্যালুয়েট করতে পারবে এবং সেই অনুযায়ী নিজেকে ডেভেলপ করতে পারবে। আমি তোমাদের কাছে এই এই যে আজকের যে বিষয়টা, এটা দুটো ভাগে নিয়ে আসব। আজকের ভাগটাতে আমি মূলত আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রি অংশটা, তার মানে আমাদের প্রাচীন যুগ আর মধ্যযুগ। আরেকটি ভাগ আমি পরে নিয়ে আসব, সেখানে আমি আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়া, এই অংশটা। ইনফ্যাক্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর মডার্ন ইন্ডিয়া একই কি না সেটা নিয়েও আমাদের একটুখানি কথা বলার দরকার আছে। তো চলো তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করি। আরেকটা কথা তোমাদের বলে দিই যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যদি মনে করো যে চাকরির পরীক্ষা সংক্রান্ত তোমাদের কিছু সাহায্য দরকার বা তোমাদের কিছু গাইডেন্স দরকার, সেই টেলিগ্রাম চ্যানেল তোমরা জাস্ট সেখানে জয়েন করে যাও। সেখানে নানা ধরনের তথ্য বা ইত্যাদি সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি। আর ইতিহাস বিষয়ক তোমরা ঠিক কী ধরনের ভিডিও চাও বা তোমাদের কিভাবে করলে তোমাদের সুবিধা হয় সেটা একটু কমেন্ট সেকশানে জানাও। আমি পরবর্তীকালে সেই ধরনের কিছু ভিডিও নিয়ে আসবো। আমিও কিছু পরিকল্পনা করেছি, সেগুলো তোমাদের সাথেও আমি পরে শেয়ার করব। তাহলে চলো আজকে ইন্ডিয়ান হিস্ট্রির ঠিক কোন কোন চ্যাপ্টারগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়ব সেইটা একটু আমরা এবারে দেখে নিই। তাহলে আমরা শুরু করি। আমাদের সিলেবাসটা একটু দেখে নেওয়ার পালা। আমরা আজকে আমাদের এই সেশনটা মূলত সীমাবদ্ধ রাখছি যে অংশটায় ইন্ডিয়ান হিস্ট্রি বলা আছে সেই অংশটার মধ্যে, তার মানে মিডাইভাল ইন্ডিয়া আর এনশিয়েন্ট ইন্ডিয়া, এই দুটো পার্টে। তাহলে চলো আমরা শুরু করব কোথা থেকে একটু দেখে নিই। প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর পোস্ট হিস্ট্রি, এই যে তিনটে কথা এখানে বলা আছে, এই তিনটে কনসেপ্ট একটু তোমাদের পরিষ্কার রাখতে হবে। প্রি হিস্ট্রি তোমরা জানো যে আমরা মূলত বলছি স্টোন এজ, প্রস্তর যুগকে। প্রোটো হিস্ট্রির এক্সাম্পল আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটাই রয়েছে, সেটাকে আমরা বলি হরপ্পা সভ্যতা। তোমরা যখন নিজেরা পড়েছো নিশ্চয়ই জেনে নিয়েছো যে হরপ্পা সভ্যতাকে কেন প্রোটো হিস্ট্রি বলা হচ্ছে। পোস্ট হিস্ট্রি তার পরবর্তী যে অংশ, সেটাকে আমরা বলছি পোস্ট হিস্ট্রি। এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে রাখবে, তার কারণ প্রিলিমিনারিতে হয়তো তোমাকে কনসেপচুয়াল প্রশ্ন দেবে না, মেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন এখান থেকে আসতে পারে। যদিও আমরা মূলত এখন ফোকাস করছি প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই অংশটাকে, তবে আমি এক্ষেত্রে বলে রাখলাম যে মেন পরীক্ষার জন্য কিন্তু কনসেপ্টের জায়গাটা একটু পরিষ্কার অবশ্যই তোমরা করে রাখবে। প্রি হিস্ট্রির ক্ষেত্রে এই যে চারটে যুগের কথা বলা হচ্ছে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, এই চারটে যুগের সময়সীমা থেকে প্রশ্ন খুব একটা আসে না, কিন্তু যেটা দরকার হয় যে এই চারটে যুগের বৈশিষ্ট্য কী, একটা যুগ থেকে আরেকটা যুগ, তারপরের যুগ থেকে তারপরের যুগে কি কি চেঞ্জ আসছে, এবং ইম্পর্ট্যান্ট ফাইন্ডিংস কোথায় কোথায় এই যুগের নিদর্শনগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো একটু ভালো করে তোমরা দেখে রাখবে এই অংশ থেকে, এই প্রস্তর যুগের জায়গা থেকে। নেক্সট একদম প্রোটো হিস্ট্রিতে চলে আসছি আমরা, হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পান সিভিলাইজেশন থেকে আবিষ্কার কবে হয়েছে, কারা কারা এর সাথে যুক্ত ছিলেন, কোন কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত, সেখান থেকে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস কী কী পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি। বা ধরো তার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট আইটেম কী ছিল, খুব কমন খুব বেসিক প্রশ্ন হরপ্পা সভ্যতা থেকে আসে। মোটামুটিভাবে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু এক্সপেক্ট করতেই পারো পরীক্ষাতে। হরপ্পা সভ্যতার পরে বৈদিক সিভিলাইজেশনকে মূলত তিনটে ভাগে ভাগ করে একটু পড়তে হবে। একটা হচ্ছে আরিয়ান্স, আর্য, দ্বিতীয় অংশ হচ্ছে বৈদিক সাহিত্য, আর তৃতীয় অংশ ঋগ বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ। আরিয়ান্সদের ক্ষেত্রে আর্যদের আদি বাসস্থান খুব কমন একটা প্রশ্ন, সেখানে কে কোন মত বলেছেন বা আর্য শব্দটার অর্থ কী সেই বিষয়টা দেখবে। মেন পরীক্ষার ক্ষেত্রে আবার এখানে কলাম ম্যাচিংয়ের একটা অপশান থাকতে পারে, যে বাঁ দিকে চারজনের নাম দিয়ে দিল আর ডান দিকে চারটে অঞ্চল দিয়ে বলা হচ্ছে যে মিলিয়ে দিতে কার সাথে কোনটা ম্যাচ করছে,
কে কোন অঞ্চলের কথা বলেছেন। বৈদিক সাহিত্য একটু ভাস্ট টপিক, সেখানে বৈদিক সাহিত্যের ক্লাসিফিকেশন, বৈদিক সাহিত্যের কিছু এক্সটেন্ডেড পার্ট রয়েছে, বেদাঙ্গ, উপবেদ, এই বিষয়গুলো সব কিছু নিয়ে একবারে কিন্তু পড়তে হবে। আর ঋগ্বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রে চেঞ্জগুলো একটু লক্ষ্য রাখবে, যেমন কয়েকটা ক্ষেত্র ধরে চেঞ্জটাকে দেখতে হয়। জিওগ্রাফি, তার সঙ্গে পলিটি, ইকোনমি, সোসাইটি অ্যান্ড রিলিজিয়ান, এই যে পাঁচটা অংশ, এই পাঁচটা অংশে কোন কোন ক্ষেত্রে কি পরিবর্তন আসছে সেইটা এই জায়গা থেকে একটু দেখে রাখবে। ঋগ্বৈদিক যুগে কি ছিল, পরবর্তী বৈদিক যুগে কি পরিবর্তন এলো। তার সাথে সাথে বৈদিক যুগে কিছু কিছু টার্ম রয়েছে, সেই টার্মগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে, ব্রীহি বলতে কি বোঝানো হচ্ছে, বা ইক্ষু বলতে কি বোঝানো হচ্ছে, এই শব্দগুলোর মানে একটুখানি দেখে রাখবে। নেক্সট হচ্ছে প্রোটেস্ট্যান্ট রিলিজিয়াস মুভমেন্ট। এখান থেকে খুব স্পেসিফিক্যালি আমাদের দুটো পড়তে হয়, জৈনইজম আর বুদ্ধইজম। এখান থেকেও প্রশ্ন কিন্তু পাবেই তোমরা। মূলত এই দুটো ক্ষেত্রে জৈনইজম বুদ্ধইজমে জৈনদের 24 জন তীর্থঙ্করের কথা তোমাদের পড়তে হবে না, কিন্তু 23 এবং 24তম তীর্থঙ্করের কথা ডেফিনেটলি পড়তে হবে, পার্শ্বনাথ এবং তার সাথে সাথে মহাবীর। এদের পার্সোনাল ডিটেলস জেনে রাখবে। বুদ্ধদেবের ক্ষেত্রেও তাই, বুদ্ধদেবের পার্সোনাল ডিটেলস যা কিছু রয়েছে সেটা একটু মনে রাখবে। তবে এর সাথে একটু ফিলোসফিক্যাল দিকটাও দেখতে হবে, যে জৈনইজমের মূল ধর্মের কনসেপ্টটা কী, কি এই দর্শন, এই ধর্মের দর্শনটা কী, বুদ্ধিজমেরও বা ধর্মের দর্শনটা কী। কারণ যদি স্টেটমেন্ট বেসড কোশ্চেন দেয়, একটা স্টেটমেন্ট দিয়ে বলল যে জৈনইজম সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, তাহলে কিন্তু এই কনসেপ্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া জৈন কাউন্সিল কোথায় হচ্ছে, বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হচ্ছে, এই বিষয়গুলো তো থাকেই। জৈন সাহিত্য, বৌদ্ধ সাহিত্য, বা কোন কোন শাসক এই বৌদ্ধ ধর্ম জৈন ধর্মকে প্যাট্রোনাইজ করছেন, ইত্যাদি বিষয়গুলো এখান থেকে গুরুত্বপূর্ণ। এইজ অফ মহাজনপদ, ষোড়শ মহাজনপদ, তার বর্তমান অবস্থান, তার আগে অবস্থান কি ছিল, রাজধানীর নাম, এবং এই মহাজনপদগুলোর মধ্যে কোনগুলো রিপাবলিকান স্টেট আর কোনগুলো মনার্কিয়াল, এই ভাগটা কিন্তু নিজেরা করে রাখবে একবার, যে কোনো বইয়ে পেয়ে যাবে। কিছু রাজ্য ছিল যেগুলো মনার্কিয়াল, কিছু ছিল রিপাবলিকান। তার সাথে সাথে এই মহাজনপদগুলোতে যদি উল্লেখযোগ্য কোনো ডাইনাস্টি থাকে, সেই ডাইনাস্টিক জায়গাটা একটু দেখে রাখবে। যে কটা মহাজনপদ ছিল তার মধ্যে মগধের কিন্তু সবচেয়ে একটা বড় ইম্পিরিয়াল অ্যাসপিরেশন ছিল, ফলে রাইজ অফ মগধ খুব গুরুত্বপূর্ণ। মগধের উত্থান থেকে তিনটে ডাইনাস্টি প্রথমে পড়ব আমরা। একটা হর্যঙ্ক বংশ, নেক্সট হচ্ছে শিশুনাগ বংশ, এবং তারপরে নন্দবংশ। নন্দবংশের রাজত্ব যখন চলছে তখনই ভারতবর্ষ অভিযান করছেন আলেকজান্ডার। তবে ফরেন ইনভেশনের ক্ষেত্রে শুধু আলেকজান্ডার নয়, তার সঙ্গে সঙ্গে পার্সিয়ান ইনভেশন, দারায়ুসের যে অভিযান, সেটাও কিন্তু তোমাদেরকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর আলেকজান্ডারের অভিযান তো রয়েছে, আলেকজান্ডারের সাথে এখানকার ভারতীয় শাসক অম্ভির সম্পর্ক, পুরু ইত্যাদি, এই বিষয়গুলো তোমরা একটু দেখে রাখবে। এরপরে অবধারিতভাবে চলে আসছে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে যে শাসকরা রাজত্ব করেছেন তাদের একটা তালিকা দেখে রাখতে পারো, একদম চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে শেষ পর্যন্ত। কারণ ডাব্লিউবিসিএসের মেইন এক্সামে মাঝে মাঝে কিন্তু এরকম সিকোয়েন্স দিচ্ছে যে পরপর কয়েকটা নাম দিয়ে বলছে সেই নামগুলোকে সাজিয়ে দিতে, সেখানে কাজে লাগবে। তবে ডিটেলস দরকার নেই, ডিটেলস এই তিনজন সম্পর্কে যথেষ্ট, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার আর অশোক। অশোকের ক্ষেত্রে একটু ডিটেলসে থাকবে, বিশেষ করে অশোকের ইনস্ক্রিপশানগুলো খুব গুরুত্বপূর্ণ। কোন মেজর ইনস্ক্রিপশানে, মেজর রক এডিক্টে তিনি কি বলছেন, সেগুলো ভালো করে দেখে রাখবে। অশোকের পরবর্তী যে শাসকরা, তাদের সম্পর্কে কিছু কিছু ছোট ছোট ইনফরমেশন পাওয়া যায়, যে যেমন ধরো যে অশোকের মতো আরেকজন দেবানাম প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন, তার নাম কি, এই ধরনের ছোট ছোট ইনফরমেশনগুলো এর পরের অংশ থেকে, অশোকের পরবর্তীকাল থেকে দেখে রাখতে হবে। এরপরে মৌর্য পরবর্তী ভারতবর্ষ। মৌর্য পরবর্তী ভারতবর্ষের ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি আমরা চারটে ডাইনাস্টির কথা পড়ব। একটা হচ্ছে শুঙ্গ, তারপরে কান্য, চেদি আর সাতবাহন দক্ষিণ ভারতের ক্ষেত্রে। এখান থেকে খুব ডিটেলসে প্রয়োজন হবে না, মোটামুটি প্রতিষ্ঠাতাকে, শুঙ্গ ডাইনাস্টির রাজধানী কোথায় ছিল, পতঞ্জলি কার দরবারে ছিলেন, বা ধরো কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটকের কেন্দ্রীয় চরিত্র কোন শুঙ্গ শাসক ছিলেন, এই রকম বিষয়গুলো, হেলিওডোরাস কার আমলে ভারতবর্ষে আসছেন, এগুলো দেখে রাখবে। কান্য থেকে তার
প্রথম রাজা শেষ রাজা, বা ধরো বা চেদি ডায়নাস্টি কোন জায়গায় রাজত্ব করতো, কলিঙ্গ, বিশেষ করে চেদি ডায়নাস্টির ক্ষেত্রে তাদের আর্কিটেকচারাল কী কী অ্যাডভান্সমেন্ট হয়েছিল তাদের আমলে। সাতবাহন গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতের ক্ষেত্রে। সাতবাহনদের রাজধানী, প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক। বিশেষ করে সাতবাহন রাজাদের ক্ষেত্রে আমরা একাধিক উপাধি দেখতে পাই, তাদের একাধিক টাইটেল ছিল। কে কোন টাইটেল নিয়েছেন, সেই টাইটেল নেয়ার কারণ কি, সেগুলোও কিন্তু তোমরা একটু ডিটেলসে দেখে রাখবে এই সাতবাহন থেকে। মৌর্য পরবর্তীকালে আবার বৈদেশিক অভিযান হয়েছে। এক্ষেত্রে ব্যাকট্রিয়ান গ্রিকদের পাচ্ছি, সিথিয়ান পাচ্ছি, আর তার সঙ্গে পাচ্ছি পার্থিয়ান্সদের। এদের সম্পর্কেও একটু ডিটেলস দেখে রাখবে। বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে ভাগ দেখা যাচ্ছে, এদের মধ্যে একাধিক ভাগ ছিল। যেমন ধরো ব্যাকট্রিয়ানদের ক্ষেত্রে ইন্দো গ্রিক একজন শাসক খুব বিখ্যাত, মিনান্দার, তার প্রসঙ্গটা একটু দেখবে। নাগসেনের সাথে তার কথোপকথন, কী বই লেখা হচ্ছে। যদি শকদের ক্ষেত্রে আমরা দেখি, মানে সিথিয়ানদের ক্ষেত্রে, সেখানে শকদের যে দুটো ভাগ, খহরাত আর কার্দমক, এই দুটো ভাগের মধ্যে শ্রেষ্ঠ শাসক কারা ছিলেন, এই ছোট ছোট ইনফরমেশনগুলো। পার্থিয়ানদের ক্ষেত্রেও ওই গন্ডোফার্নিস, তার সময়কালে কে ভারতবর্ষে আসছেন, মানে সেন্ট থমাস ভারতবর্ষে আসছেন গন্ডোফার্নিসের সময় খ্রিস্ট ধর্ম প্রচার করতে অতদিন আগে। আর কুষাণদের ক্ষেত্রে তো একটা আলাদা গুরুত্ব রয়েছে ভারতবর্ষের ইতিহাসে। চীনের ইউচি ট্রাইবের একটা অংশ ভারতবর্ষে আসছে, তাদেরকে আমরা কুষাণ বলছি, প্রতিষ্ঠাতা। আর তার সাথে শ্রেষ্ঠ শাসক কনিষ্ক। কনিষ্ক রাজধানী কী ছিল, কনিষ্ক বৌদ্ধ ধর্ম কার কাছে গ্রহণ করেন, বা কনিষ্কর যে শকাব্দ তিনি প্রচলন করছেন, এই বিষয়গুলো একটু আলাদা করে দেখে রাখবে। মৌর্য শাসনের পরে, মানে মৌর্যদের যে ইম্পর্টেন্সটা ছিল ভারতবর্ষে, সেরকমই একটা ইম্পর্টেন্ট হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, মানে চন্দ্রগুপ্ত মৌর্য না, সরি ভুল বললাম, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত। এদের সম্পর্কে ডিটেলসে পড়ো। বাকিদের সম্পর্কে খুব একটা ডিটেলস দরকার নেই, এদের সম্পর্কে যেটুকু ডিটেলস দরকার হবে সেইটুকুর দিকে একটু নজর দাও। উত্তর ভারতে ক্ষমতার জন্য লড়াই শুরু হচ্ছে, এবং উত্তর ভারতে ক্ষমতার জন্য লড়াই মূলত একদিকে হুন আর একদিকে শক এবং পুষ্যভূতি ডায়নাস্টি। তবে এখানে শক না করে এক কাজ করো, এটাকে শশাঙ্ক, অ্যাকচুয়ালি শশাঙ্ক হবে, এটা আমার টাইপ করতেই ভুল হয়েছে, এটা শশাঙ্ক হবে। শশাঙ্ক, দেখো, শশাঙ্ক বাংলাকে একটা আলাদা আইডেন্টিটি দিয়েছিলেন, মানে বাংলার প্রথম সার্বভৌম শাসক হচ্ছেন শশাঙ্ক। সুতরাং শশাঙ্ক একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে এখানে। এবং তার সাথে সাথে পুষ্যভূতি ডায়নাস্টি তো রয়েছে, ইম্পর্ট্যান্ট একটা ডায়নাস্টি। এরপরে আসছে স্ট্রাগল ফর পাওয়ার ইন সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ক্ষেত্রে ক্ষমতার লড়াই। এখানেও তিনটে ডায়নাস্টি, চালুক্য, পল্লব এবং চোল। বিশেষ করে এই তিনটের ক্ষেত্রে আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট, দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য রীতি কীভাবে ডেভেলপ করছে, কার আমলে কোনটা হচ্ছে, চোলদের ক্ষেত্রে সামুদ্রিক কার্যকলাপটা কিভাবে তারা কন্ডাক্ট করছেন, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে। এছাড়াও গুরুত্বপূর্ণ অন্যান্য রাজবংশ যদি বলি, পাল বংশ, সেন বংশ। পাল বংশ, সেন বংশ আমাদের পড়তে হয় যেহেতু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা। কিন্তু এক্ষেত্রে পাল বংশের একটা আলাদা গুরুত্ব রয়েছে, যেটাকে আমরা বলছি ট্রিপার্টাইট স্ট্রাগল। এই ত্রিপাক্ষিক সংগ্রামে কিন্তু বাংলার পাল বংশ পার্টিসিপেট করেছিল, পাল, প্রতিহার আর রাষ্ট্রকূট। সুতরাং পাল ডাইনাস্টিকে যেমন আলাদা করে পড়বে, তার সাথে সাথে কিন্তু এই প্রতিহার এবং রাষ্ট্রকূটদের সাথে তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাও একটু দেখে রাখতে হবে। সেন বংশের ক্ষেত্রে আমাদের যখন লক্ষণ সেন বাংলার শাসক, সেই সময় বখতিয়ার খিলজি নবদ্বীপ আক্রমণ করছেন, এবং সেন বংশের এবং পাল বংশের সময় যে কালচারাল ডেভেলপমেন্টটা হচ্ছে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। বিশেষ করে সামগ্রিকভাবে প্রাচীন ভারতবর্ষে আর্ট, আর্কিটেকচার, বুকস অ্যান্ড অথর্স এবং ফরেন ট্রাভেলার্স, খুব ভালো করে আলাদা একটা চার্ট তৈরি করে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে। এবারে আমরা চলে আসি একদম মধ্যযুগের ক্ষেত্রে। মধ্যযুগে আমাদের অ্যাডভেন্ট অফ ইসলাম, এনটা এখানে হবে না, অ্যাডভেন্ট অফ ইসলাম ইন ইন্ডিয়া অ্যাজ পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক শক্তি হিসেবে ভারতে ইসলামের আগমন। প্রথম শুরু হচ্ছে মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয়, আরবদের সিন্ধু বিজয় বলা হয় এটাকে। তার সাথে সাথে এর পরবর্তীকালে তোমরা দেখে নেবে সুলতান মাহমুদের ভারত অভিযান, অর্থাৎ গজনিতে যে আলাপ্তেগিন একটা সাম্রাজ্য তৈরি করছেন। আলাপ্তেগিনের পর সবুক্তগিন, সবুক্তগিনের পর মামুদ কতবার ভারতে এসছেন,
সোমনাথ মন্দির কত সালে তিনি আক্রমণ করছেন, এই তথ্যগুলো, মামুদকে কী উপাধি দেওয়া হচ্ছে, তার সাথে সাথে মামুদ কাদের প্যাট্রোনাইজ করছেন, আর ঘুর অফ মোহাম্মদ, মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরির তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধের পরে যখন তিনি দেশে ফিরে যাচ্ছেন তখন তিনজন কৃতদাসকে মোহাম্মদ ঘুরি তার সমস্ত অঞ্চল ভাগ করে দিয়ে যাচ্ছেন, তাজউদ্দিন ইলদুজ, নাসিরউদ্দিন কুবাচা আর কুতুবউদ্দিন আইবক। তাহলে সেই কুতুবউদ্দিন আইবকের হাত ধরে দিল্লি সুলতানি প্রতিষ্ঠা হচ্ছে। এখান থেকে এই বেসিক জায়গাগুলো একটুখানি তোমাদের দেখে রাখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি একদম দিল্লি সুলতানিতে। দিল্লি সুলতানির পরপর এই ডায়নাস্টিক যে হিস্ট্রি সেটা দেখবে। আচ্ছা, প্রত্যেকটা ডায়নাস্টির ক্ষেত্রে রুলারদের তালিকাটা কিন্তু তৈরি করে রাখবে, অর্থাৎ কতজন রুলার রাজত্ব করেছেন, তাদের সময়কাল, কিন্তু ডিটেলস সবার ক্ষেত্রে পড়তে হবে না। যেমন স্লেভ ডায়নাস্টির ক্ষেত্রে যদি আমরা ধরি, যেমন স্লেভ ডায়নাস্টি, দেখো আরেকটা কথা বলে দিই, এই এক একটা ডায়নাস্টির একাধিক নামও ছিল। স্লেভ ডায়নাস্টিকে বলা হচ্ছে মামেলুক ডায়নাস্টি। কেন মামেলুক ডায়নাস্টি বলা হচ্ছে, এই বিষয়গুলো একটু দেখে রাখবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যেটা বলছিলাম যে তালিকা, নামের তালিকা, যেমন স্লেভ ডায়নাস্টির ক্ষেত্রে পরপর প্রায় 10জন মতো শাসক রাজত্ব করেছেন, কিন্তু সবার ক্ষেত্রে ডিটেলস পড়তে হবে না। নামগুলো জেনে রাখো যাতে সিকোয়েন্স মেনটেন করতে পারো। ডিটেলস পড়বে গিয়াসুদ্দিন, প্রথমে একদম কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করবে। কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, গিয়াসুদ্দিন বলবান, এই চারজন। ঠিক এইভাবে প্রত্যেকটা ডায়নাস্টি থেকে ইম্পর্টেন্ট যারা, তাদের সম্পর্কে ডিটেলসটা বেছে নাও। কী কী পড়বে? মেনলি পলিটিক্যাল অ্যাক্টিভিটি। কিন্তু যখন খিলজি ডায়নাস্টি আসছে, আলাউদ্দিন খিলজি, অবভিয়াসলি তার সেখানে মার্কেট কন্ট্রোল একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে সেটা পড়তে হবে, নিজেরাই বুঝতে পারবে সেটা। তুগলকের ক্ষেত্রে মোহাম্মদ বিন তুগলকের সংস্কার পরিকল্পনা, ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন পরিকল্পনা, বিশেষ করে ফিরোজ শাহ তুগলকের সময় একাধিক ভারতবর্ষে অ্যাডমিনিস্ট্রেশনে বিভাগ তৈরি হয়েছিল, সেই বিভাগগুলোর কথা। ঠিক আছে, তাহলে দিল্লি সুলতানি খুব বেসিক যে পলিটিক্যাল জায়গাগুলো সেগুলো একটু দেখে রাখবে পরপর ডায়নাস্টি অনুযায়ী। দেন কিছু আঞ্চলিক শাসক পড়তে হয়, বিশেষ করে আমরা দক্ষিণ ভারতের ক্ষেত্রে এখানে দেখে নেব যে বিজয়নগর আর বাহমনি এম্পায়ার। অ্যাকচুয়ালি বিজয়নগর পড়লে বাহমনি তোমাকে পড়তেই হবে, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। বিজয়নগরে প্রচুর বিদেশি পর্যটক এসছেন, সেটাও কিন্তু তোমরা একটু দেখবে আলাদা করে গুরুত্ব দিয়ে। বাহমনি সাম্রাজ্য পরবর্তীকালে 5টা ভাগে ভাগ হয়ে যায়, সুতরাং কী কী ভাগে ভাগ হচ্ছে, সেখানে কোন ডায়নাস্টি তৈরি হচ্ছে, কে রাজত্ব করছেন, সেগুলো ভালো করে দেখে রাখবে। আরেকটা পড়তে হয় আমাদের বাংলার ইতিহাস, বাংলা স্বাধীন সুলতানি আমলে বাংলা, ইলিয়াস শাহিরুল আর হুসেন শাহিরুল। এখানে খুব রাজনৈতিক ইতিহাস নেই, মূলত যেটা রয়েছে আর্কিটেকচার, প্রচুর আর্কিটেকচার তৈরি হচ্ছে, মসজিদ তৈরি হচ্ছে, কার আমলে কোনটা তৈরি হয়েছে, এবং তার সাথে সাথে বিশেষ করে হুসেন শাহী আমলে যে সাহিত্যের ডেভেলপমেন্ট হচ্ছে, চৈতন্যদেবকে কেন্দ্র করে যে সংস্কৃতির ডেভেলপমেন্ট হচ্ছে, এটা স্পেশালি হুসেন শাহী আমলের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দিয়ে একটু দেখবে। আসলে বাঙালির যে নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, আত্মপরিচয়, সেটা কিন্তু এই যুগে ডেভেলপ করছে। ধর্মীয় ইতিহাসের ক্ষেত্রে সুফি আর ভক্তি মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ। সুফিদের ভারতবর্ষে একাধিক সিলসিলা ছিল, সেই সিলসিলাগুলো কোথায় ছিল, তাদের খানকা কোথায় ছিল, তাদের প্রধান কে ছিলেন, গুরুত্বপূর্ণ সুফি সাধক কে ছিলেন, কোন অঞ্চলে তারা জনপ্রিয় ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ বই লিখেছিলেন, কী বই তারা লিখেছিলেন, কোন শাসকের কন্টেম্পোরারি ছিলেন, এগুলো সুফি থেকে একটু দেখে রাখবে। আর ভক্তি মুভমেন্টের ক্ষেত্রে ভক্তি সাধকদের যে পার্সোনাল ডিটেলস, তাদের কাজকর্ম, বিশেষ করে ভক্তি মুভমেন্ট কোথায় শুরু হচ্ছে, যে দক্ষিণ ভারতে যেভাবে ভক্তি মুভমেন্ট শুরু হচ্ছে, সেখান থেকে উত্তর ভারতে আসছে রামানন্দের হাত ধরে, প্রথমে রামানুজ, তারপরে রামানন্দ উত্তর ভারতে নিয়ে আসছেন, চৈতন্যদেব রয়েছেন, গুরু নানক, কবির, ভক্ত দাদু, মীরাবাই, এদিকে জ্ঞানেশ্বর, জ্ঞানদেব, তুকারাম, নামদেব, প্রত্যেকের সম্পর্কে যেটুকু যেটুকু তথ্য পাচ্ছ সেগুলো একটু দেখে রাখবে। স্পেশালি মধ্যযুগের ক্ষেত্রে আমাদের কিন্তু এই বুকস অ্যান্ড অথর্স জায়গাটা অনেকটাই বেশি, প্রচুর হিস্টোরিক্যাল বই লেখা রয়েছে, কন্টেম্পোরারি যারা বিদেশি পর্যটক তারাও অনেক কিছু লিখেছেন, ইভেন সুলতানরা অনেক সময় অটোবায়োগ্রাফি লিখেছেন। সুতরাং বুকস অ্যান্ড অথর্স খুব গুরুত্বপূর্ণ, এবং আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট কোন কোন অঞ্চলে হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু আমাদের মধ্যযুগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা বিষয় পরীক্ষার জন্য। নেক্সট ওয়ান মুঘল এম্পায়ার। মুঘল এম্পায়ারকে একদম স্পেসিফিক্যালি দুটো ভাগ করা হয়েছে, একটা গ্রেট মুঘলস, একটা হচ্ছে লেটার মুঘলস।
গ্রেট মুঘলস বাবর থেকে শুরু করে অরঙ্গজেব পর্যন্ত, আর গ্রেট মুঘলস হচ্ছে লেটার মুঘলস হচ্ছে মুয়াজ্জম থেকে শুরু করে দ্বিতীয় বাহাদুর শাহ। এটা ভাগ করা হয়েছে বেসিক্যালি তাদের যে অ্যাক্টিভিটি তার উপর ভিত্তি করে, তাদের যে পার্সোনালিটি। বাবর থেকে অরঙ্গজেব পর্যন্ত মোগল সাম্রাজ্যের যে গ্রাফটা সেটা ঊর্ধ্বমুখী, কিন্তু অরঙ্গজেবের পর থেকে সেটা নিম্নমুখী। সেই কারণে তারা হচ্ছেন লেটার মুঘলস। মুঘলদের ক্ষেত্রে বাবরের যুদ্ধবিগ্রহ, হুমায়ুনের ক্ষেত্রেও যুদ্ধবিগ্রহই, কারণ হুমায়ুন খুব বেশি দিন তো রাজত্ব করতে পারেননি, তারপরে শেরশাহ চলে এসেছিলেন, আবার শেরশাহের মৃত্যুর পরে হুমায়ুন পারস্য থেকে ফিরে আসেন। তারপরে আকবরের ক্ষেত্রে বিশেষ করে আকবরের রাজ্য জয় আলাদা করে করবে। আকবরের জীবনের উল্লেখযোগ্য ঘটনা কী কী ছিল, সেগুলো কবে কী হচ্ছে, কবে দিন ইলাহি প্রচার করছেন, কোথায় তিনি মহাজাননামা প্রকাশ করছেন, তিনি ইবাদতখানা তৈরি করছেন, এই বিষয়গুলোকে একটু আলাদা করে দেখবে। অরঙ্গজেবের সময় বিশেষ করে বলতে গেলে বিদ্রোহ হয়েছিল অনেকগুলো। তার সময় বিদ্রোহ কোথায় হচ্ছে, কে সেই বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছেন, খুব ছোট ছোট বিষয় এগুলো। লেটার মুঘলসদের ক্ষেত্রে বরং একটা জিনিস লক্ষ্য করো যে কিভাবে তারা রিজিওনাল পলিটিক্সে জড়িয়ে পড়ছেন, মারাঠাদের সাথে তাদের সম্পর্ক কী। এটা কিন্তু লেটার মুঘলস যখন পড়বে দেখবে মারাঠাদের সাথে কিন্তু তাদের একটা বারবার টাসল তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবে মারাঠাদের একটা হাই অ্যাসপিরেশন ছিল, সেটা অরঙ্গজেবের সময় থেকেই আমরা দেখেছি। সুতরাং কিভাবে সেটা হচ্ছে, কে দেওয়ানি রাইট দিচ্ছেন, কোন সময়ে, কাদের সাথে কি চুক্তি হচ্ছে, বক্সারের যুদ্ধ কোন কাদের সময় হচ্ছে, কোন মোগল সম্রাটের সময় হচ্ছে, পলাশির যুদ্ধ কাদের সময় হচ্ছে, এই বিষয়গুলো একটু দেখে রাখবে একদম দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত, মানে মহাবিদ্রোহের শেষ পর্যন্ত। এর মধ্যেখানে বাবরের পরে এবং হুমায়ুন যখন রাজত্ব করছেন, তোমরা জানো যে শেরশাহ রাজত্ব করেছিলেন, এবং শেরশাহের বংশ হচ্ছে সুর ডায়নাস্টি, আফগান, মানে মোগল যখন লদিরা ছিল, লদিরা হচ্ছে আফগান, তারপরে মোগল শুরু হচ্ছে, আবার চলে আসছে আফগান সুর ডায়নাস্টি। সুর ডায়নাস্টিতে শুধু শেরশাহ পড়ো, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। শেরশাহের রিফর্মগুলো দেখে নাও, কী কী রিফর্ম তিনি করছেন, সেটাই যথেষ্ট। তো এই হচ্ছে আমাদের টোটাল ইন্ডিয়ান হিস্ট্রির যে অংশগুলো একটু দেখা দরকার, সেগুলো খুব সংক্ষেপে আমি বললাম। তোমরা এতদিনে পড়েছো নিশ্চয়ই, এবং আগামী দিনগুলোতেও যখন তোমরা প্রিপারেশন নেবে এই টপিকগুলোর ওপর বেস করে নাও, কারণ পাবলিক সার্ভিস কমিশন কম্পালসারি হিস্ট্রির জন্য কোনো ব্রেকআপ টপিক কিন্তু দেয়নি সিলেবাসে, যেটা অপশনালের ক্ষেত্রে দেওয়া রয়েছে। এগুলো প্রিভিয়াস ইয়ারের সিলেবাস দেখে একটা আইডিয়া করা যায় যে এই বিষয়গুলো পড়লে সেখান থেকে আমার প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আশা করব তোমরা পরীক্ষা প্রিপারেশান খুব ভালোভাবে নেবে এবং এখান থেকে তোমরা উপকৃত হবে। এছাড়াও তোমরা আর কি কি চাও সেটা কমেন্ট সেকশানে জানাও, আমি পরবর্তীকালে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সাথে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি মনে করো তাহলে যুক্ত হতে পারো। তাহলে প্রত্যেকে ভালো থেকো, আবার তোমাদের সাথে কথা হবে। এর পরের যে আমাদের সেশন থাকবে সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেই জায়গাটা নিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলবো। প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ।